এরপর সবাই নিজ নিজ কাজে চলে গেল। নিজের ক্লাবে এসে অস্থির হয়ে পায়চারি করছে সানাম চৌধুরী। ক্রোধে তার শরীর কাঁপছে, চোখ দুটো হয়েছে রক্তিম বর্ণ। তাকে পর্যবেক্ষণ করল আশিক। সানাম চৌধুরীর দলের লোক সে। এই ছেলেটা সারাক্ষণ সানাম চৌধুরীর সাথে থাকে, তার দরকারি কাজকর্ম করে দেয়। বড় ভাই হিসেবে খুব সম্মান করে সানাম চৌধুরীকে। আজ রাগান্বিত নেতা সানাম চৌধুরীকে দেখে তার বুক কাঁপছে। এই সানাম চৌধুরীকে বড় ভয়ঙ্কর লাগছে। তার সাথে কথা বলতেও সাহস পাচ্ছে না আশিক ছেলেটা। তবুও ভয়ে ভয়ে একবার বলল, ভাই শান্ত হন আপনি। কি করে শান্ত হব আশিক? এখন অবধি ছেলেটার কোনো ডিটেলস জানাতে পারলি না তোরা। কে ওই ছেলেটা? কার এত বড় স্পর্ধা? জেনে বুঝে সানাম চৌধুরীর বোনের দিকে হাত বাড়িয়েছে। তার হাত কত বড় লম্বা আমি দেখতে চাই। নেতা সানাম চৌধুরীর ভয়ঙ্কর এক হুঙ্কার শুনে সহসাই কেঁপে উঠল আশিক ছেলেটার বক্ষপট। ত্রাসে নেত্রপল্ল বারবার বুঝে আসে ওর। অনুভব হচ্ছে তার শরীরের মৃদু মৃদু কম্পন বইছে। এই মুহূর্তে সামনে থাকা সানাম চৌধুরীকে তার কাছে জম মনে হচ্ছে। এই তো এক্ষুনি বলিষ্ঠ লম্বা চওড়া সানাম চৌধুরী দানবের মতো আটসাট বেঁধে এসে আশিককে শূন্যে তুলে একটা আছাড় দিয়ে জানটা টান দিয়ে নিমিষেই বের করে নেবে, নয়তো এই পাঁচতলা জানালার থেকে একটা কিক মেরে মেন রোডে ফেলে দেবে। এরপর এরপর 100 মনের একটা ট্রাক এসে ওর বুকের ওপর দিয়ে চলে যাবে। গাড়ির চাকার সাথে এক নিমিষে পিষে যাবে স্বাদের দেহখানা। পৃথিবী থেকে অকালেই হারিয়ে যাবে আশিক নামের এক পুরুষের অস্তিত্ব। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেল ওর। নতজানু মুখ করে বারবার ঢোক গিলছে আশিক। এরপর আর সানাম চৌধুরীর সাথে প্রত্যুত্তর করার সাহস হলো না ছেলেটার। ক্রোধিত সানাম চৌধুরী যে প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আর কেউ না জানলেও সে তো খুব ভালো করেই জানে। সে কলেজ লাইফ থেকে চেনে মানুষটাকে, একসঙ্গে রাজপথে আছে সেই কতগুলো বছর। আশিক যখন ভয়ে জুবুথুবু অবস্থায় কাঁপছে, ঠিক সেই সময় ভেসে আসলো সানাম চৌধুরীর উত্তেজিত কণ্ঠ। আশিক? সহসাই আরও একবার কেঁপে উঠল আশিক। ত্রাস কণ্ঠে শোধালো, জি জি ভাই। তুই এভাবে কাঁপছিস কেন? আমি তোকে মেরেছি, বকেছি? না না ভাই, আপনি আমাকে মারেননি, বকেননি। তাহলে তুই ওরকম বিড়াল ছানার মতো চোখ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভয় লাগছে ভাই, আপনাকে আবার বড় ভয় লাগছে। আশিকের সহজ সরল উক্তি যা শুনে হঠাৎ করেই এক মুহূর্তের জন্য বাঁকা হাসল সানাম চৌধুরী। ব্যঙ্গ করে বলল, এতটুকুতেই তোর এত ভয়? এরকম মুরগির কলিজা নিয়ে তুই রাজনীতিতে আসছিস আশিক? আমি তো তোকে বাঘের বাচ্চা মনে করতাম। তাহলে কি আমি ভুল? আশিক ছেলেটা মোটেও ভীতু নয়। এক হাতে সাধারণ 5-7টা মানুষ কবজা করা তার কাছে কিছুরই না। এই শহরের সাহসীদের কাতারে যদি 10 জনের নাম থাকে তবে তার মধ্যে সে একজন, যে মানুষ আড়ালে আবরালি কিংবা প্রকাশ্যে মারপিট রক্ত নিয়ে প্রতিনিয়ত খেলে। তার কি আর এত ভয় ডর থাকে? তবুও সে সানাম চৌধুরীকে খুব ভয় পায়। এই মানুষটা যে তার থেকেও কয়েক গুণ বাঘাতে তোল। তাছাড়াও মায়া মহাব্বত সম্মানের একটা ব্যাপার খুব নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে এখানে। সারা দুনিয়ার কাছেও যদি আশিক হয় শক্তিশালী দানব নামে পরিচিত, তবুও সে সানাম চৌধুরীর কাছে ভীতু শক্তিহীন। মানুষটা এসে যদি বিনা কারণে এসে তাকে মেরেও ফেলে, এতটুকু টু শব্দও করবে না আশিক। ঠিক এতখানি জুড়েই রয়েছে তার নেতা সানাম চৌধুরী কিংবা সানাম ভাই। আশিক জবাব দিল না কিছুটি, নত মাথা যতটুকু সম্ভব নিচু করে নিল। তার চোখ মুখ থেকে এখনও ভয়ের রেশ যায়নি। যা দূর থেকে পর্যবেক্ষণ করে সানাম চৌধুরী ওর কাছাকাছি আসলো। কাঁধে এক হাত রেখে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় উত্তেজিত কণ্ঠে বলল, তুই আমাকে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস আমাকে? তোরা একটাও কোনো কাজের না রে, একটাও কোনো কাজের না। তোদের সবকটাকে আমি কিক দিয়ে রাজনীতি থেকে বাইরে ফেলে দেব। তোদের কাউকে আমার দরকার নেই, কাউকে না। আশিক চটজলদি করে মাথা তুলে তাকালো। অসহায় তার চাহনি। তন্মধ্যে মনে মনে একবার বিড়বিড়িয়ে উচ্চারণ করল, দেন ভাই দেন, দুটো কিক মেরে আমাকে রাজনীতির মাঠ থেকে বের করে দেন। আপনার সাথে থাকলে এমনি তো কখন না জানি আমার অ্যাটাক ফ্যাটাক হয়ে যায়। আশিককে বিড়বিড় করতে দেখে সানাম চৌধুরী ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বললি তুই? না না ভাই, কি বলবো আপনাকে, মাথা খারাপ। সানাম চৌধুরী ছেলেটাকে সহজ করতে চাইছে। চটজলদি নিজেকে জোর জবরদস্তি করে স্বাভাবিক করল। ছেলেটাকে আশ্বাস দিয়ে বলল, ভুলে যাস না আশিক, তুই সানাম চৌধুরীর ডান হাত। সামনের দিনগুলোতে অনেক কিছুতে তোকে আবার প্রয়োজন হবে। রক্তের স্রোতে হাঁটবো আমরা। সো সেভাবে মানসিকভাবে প্রস্তুতি হতে হবে তো ভাই। আমাকে তুই খামোখা ভয় পাস কেন আশিক?
একটু না হয় রাগের মাথায় ধমক দিয়েছি, তাই বলে তুই ভয়ে এরকমভাবে নিজেকে গুটিয়ে নিবি? বোকা ছেলে, আমি তো তোকে খুব ভালোবাসি। তোল, মাথা তোল, নিজেকে স্বাভাবিক কর। তোর স্থান আমার পায়ের নিচে নয়, তোর জায়গা আমার বুকে। নিজের প্রতি সানাম চৌধুরীর গভীর ভালোবাসা দেখে আবেগে চোখে জল চলে এলো ছেলেটার। কোথায় সে হচ্ছে ওদের দলের পার্টি অফিসের একজন সভাপতি, আর সানাম চৌধুরী কত নামি দামি লোক, দেশের একজন মন্ত্রী, তার ধারে কাছেও কি সে? তবুও এই মানুষটা তার প্রতি কতটা সহজ ভাবতেই আবেশের নেত্রপল্লব থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ছেলেটার। তার আগের সেই চোখে মুখে ভয়ের রেশ আর নেই, ভয়ের পরিবর্তে চোখে মুখে ভর করেছে মুগ্ধতা। আশিক কৃতজ্ঞতা ভরা নয়নে একবার গলা উঁচিয়ে ডেকে উঠল, ভাই। সানাম চৌধুরী অল্প স্বল্প হাসল। হাসিটা আজ দীর্ঘস্থায়ী হলো না। ভেতরে ভেতরে চিন্তায় অস্থির হয়ে আছে সে। বোনের কথা মাথায় আসতেই তৎক্ষণাৎ নিভে গেল সানাম চৌধুরী। দুশ্চিন্তাগ্রস্ত মগজ নিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। একসময় ক্লান্ত হয়ে ধপ করে বসে পড়ল নিজের নির্দিষ্ট চেয়ারে। যা দেখে ত্রস্ত পায়ে এগিয়ে আসলো আশিক। একটা মিনারেল ওয়াটারের বোতল এগিয়ে দিয়ে বলল, ভাই শান্ত হন আপনি, নিন পানি খান, আমি আছি তো, সবটা দেখছি আমি। সানাম চৌধুরী ওর কথা কোনো প্রতিক্রিয়াবিহীন পানির বোতল নিল, অতপর এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরোটা গিলে নিল। তার সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আশিক। সানাম চৌধুরী সেদিকে ধ্যান নেই। সে কপালে কলম ঠেকিয়ে গভীর কিছু ভাবনায় বিভোর। কয়েক মিনিট এভাবেই চলল। ওদের দুজনের ধ্যান ভঙ্গ হলো ফোন কলের রিংটনের শব্দে। আশিকের মুঠোফোন বাজছে। একবার সেদিকে চেয়ে আবার নিজের দিকে মনোযোগী হলো সানাম চৌধুরী। আশিক দোনামোনা হয়ে বারবার সানাম চৌধুরীর দিকে তাকাচ্ছে। কলটা রিসিভ করবে কি করবে না বুঝতে পারছে না ও। ওপাশ থেকে কাঙ্ক্ষিত কোনো খবর পেয়েছে কিনা ওরা, দুশ্চিন্তায় পড়ে গেল আশিক। লাগাতারে ফোনের রিংটন হচ্ছে। কলটা দিয়েছে সৈকত, ওদের পার্টি অফিসের সভাপতি। ও আশিকই ছেলেটাকে পরশের ব্যাপারটায় খোঁজ খবর নিতে পাঠিয়েছে। ভাইয়ের থেকে পুরো ঘটনা শুনে সেও চিন্তিত। সে নিজেই যেত এই ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু সানাম চৌধুরীকে মাত্রাধিক অস্থির খাপছাড়া দেখে সে আর যায়নি ওদিকে। সে ছাড়া ভাইকে খুব একটা অন্য কেউ সামলাতে পারবে না। পার্টি অফিসের বাকি ছেলেপেলেগুলো তো তার সামনেই আসতে চায় না। তাদের নাকি ভয় লাগে সানাম চৌধুরীর সামনে আসলে হাঁটু কাঁপে। এই নিয়ে 5 বার কল করেছে সৈকত। রিংটনের শব্দে সানাম চৌধুরী খানিকটা বিরক্ত হলো এবার। এই ছেলেকে অনুমতি না দিলে কল রিসিভ করবে না, কোথাও যাবেও না, ক্যাবলার মতো এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে। ওর দিকে না তাকিয়ে সানাম চৌধুরী জিজ্ঞেস করল, কে কল দিচ্ছে বারবার? ভাই সৈকত। ধর। আশিক খানিকটা দূরে সরে গিয়ে রিসিভ করল কল। সৈকত নামটা শুনেই চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী। পুনরায় চিন্তাগ্রস্ত হয়ে মাথার চুল খামছে, পায়চারি করতে লাগলো ছেলেটা। ওপাশের খবর শোনার জন্য বারবার অধৈর্য ভঙ্গিতে আশিকের দিকে তাকাচ্ছে। মিনিটের মধ্যে ত্রস্ত পায়ে আশিক ফিরেও আসলো। সানাম চৌধুরীকে ভরসা দিয়ে বলল, ভাই ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন ভাই। ছেলেটার খোঁজ আমরা পেয়েছি, সৈকত আসছে, ও আপনাকে বিস্তারিত সামনাসামনি বলতে যাচ্ছে। যা শুনে সানাম চৌধুরী আরও অধৈর্য হয়ে শুধালো, কে? কে ছেলেটা আশিক? বল, আমাকে বল। ভাই বলছি তো, বলছি, আপনি আসুন, বসুন, আমি সবটা বলছি আপনাকে। সানাম চৌধুরীকে নিজেই এক হাতে ধরে চেয়ারে বসালো আশিক। এর মধ্যে বাহির থেকে দরজায় টোকা দিল সৈকত। অনুমতি চেয়ে বলল, ভাই আসবো? আয়। সানাম চৌধুরীর থেকে অনুমতি পেয়ে তৎক্ষণাৎ ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করতে নিল সৈকত। পেছন থেকে তাকে থামিয়ে দিল তার সঙ্গে থাকা কিছু ছেলে পেলে। এরা প্রত্যেকেই পার্টি অফিসের সদস্য। ওদের মধ্যে রবিন নামের ছেলেটা সৈকতকে মিনমিন কণ্ঠে জিজ্ঞেস করল, ভাই আমরাও কি ভেতরে আসবো নাকি চলে যাব? না না, তোদের ভেতরে আসতে হবে না, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর। কেউ কোথাও যাস নে, সবাই এখানেই থাকিস, সতর্ক থাকিস সকলে। আচ্ছা ভাই। বলে মাথা দুলিয়ে চলে গেল ছেলেগুলো। ওরা যেতেই ভেতরে প্রবেশ করল সৈকত। সানাম চৌধুরী কাঙ্ক্ষিত মানুষটাকে দেখেই অনবিস্ত কণ্ঠে ডাকল, সৈকত, জি ভাই। কিছু আপডেট পেলি? সৈকত কোনো রকম ভনিতা ছাড়াই বলল, জি ভাই, ছেলেটার নাম মুশফিক। মুশফিক? কোন মুশফিক? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বর্তমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আসাদুল্লাহর ছোট ছেলে মুশফিক। ভাই ছেলেটা বিদেশে থাকতো, লেখাপড়া শেষ করে বছরখানিক হয়েছে দেশে ফিরেছে। এসেও কেমন
গা ঢাকা দিয়ে থেকেছে। আমি যতটুকু জেনেছি ছেলেটার সাথে আপনার বোনের প্রায় 2 বছর প্রণয়ের সম্পর্ক। তার মানে ও বিদেশে থাকাকালীনই আপনার বোনকে টার্গেট করেছে। ওদের হয়তো আগে থেকে এমনটা প্ল্যানিং ছিল ভাই। তাছাড়া আমি আরও একটা তথ্য পেলাম, শুনেছি ওরা নাকি দুজন গোপনে বিয়েও করেছে। তবে এই বিয়ে ভিত্তিহীন, ছেলে ছেলে খেলা, পুরোটাই ওদের সাজানো একটা কঠিন চক্রান্ত। এসবের কোনো ডকুমেন্ট রাখেনি মুশফিক। কি? জি ভাই। সবটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ, বাক্যহারা হয়ে পড়ল সানাম চৌধুরী। তার চোখে মুখে বিস্ময়তা যেন উপচে উপচে পড়ছে। শক্তপোক্ত ধৈর্যশীল সানাম চৌধুরীর কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘামের কণা জমেছে। এতটা অবাক স্তব্ধ সে আর ইহজীবনে হয়নি। রকচটা পুরুষটির মুখ থেকে যেন শব্দরা হারিয়ে গিয়েছে অবলীলায়। সে বিশ্বাসই করতে পারছে না তার অতি আদরের ছোট বোনটা এরকম কিছু করেছে বা এমনটা করতে পারে। ব্যাপারটা কেমন রহস্যময়ী, অবিশ্বাস্য, অকল্পনীয়। এও কি আদৌ সম্ভব? তাদের পরশমণি এরকম কিছু করতে পারে? সত্যি কি পরশ এতটা বিগড়ে গিয়েছে? তন্মধ্যে সানাম চৌধুরীর হঠাৎ করেই মনে পড়ে যায় বছর কয়েক আগের ঘটনা। তখন পরশ সবেমাত্র ক্লাস 9-এ উঠেছে। স্কুল ছুটির পর একা একা বাড়ি ফিরছিল। সেদিন কোনো একটা ঝামেলার কারণে ড্রাইভার গাড়ি নিয়ে ওকে আনতে যায়নি। সেই সুযোগে এক যুবক ছেলে তাকে মাঝ রাস্তায় থামিয়ে প্রেম নিবেদন করেছে, প্রেমপত্রও দিয়েছে। সেদিন বাড়ি এসে মেয়েটার সে কি কান্না! কেন ওই ছেলে তাকে প্রেমপত্র দিল? এ নিয়ে বাপ চাচা ভাইয়ের কাছে জনে জনে বিচার দিয়েছে। বড় ভাইয়ের কাছে আহ্লাদি হয়ে কেঁদে কুটিয়ে একাকার হয়ে নালিশ জানিয়েছে। ওই ছেলে কেন আমাকে ডিস্টার্ব করবে ভাই? ওর এত বড় সাহস হলো কি করে? তো জানে না আমি স্যাম চৌধুরীর বোন? আমার একটা বড় ভাই রয়েছে। তাছাড়া আমি সেরকম মেয়ে কিনা যে সে বলবে? আর আমি লাজুক হেসে ঢ্যাং ঢ্যাং করতে করতে হ্যাঁ বলে দিব, তারপর লোক চোখের আড়ালে গিয়ে চুপি চুপি চুটিয়ে প্রেম করব? আমি তো তেমন মেয়ে না। আমাকে অনেক স্বপ্ন আছে ভাই। আমি অনেক লেখাপড়া করব, একদিন আমি বড় হব। ওসব নিয়ে ভাবার সময় কই আমার? অহেতুক ও কেন আমাকে বিরক্ত করলো? মাঝরাতায় আমাকে সম্মানহীন কেন করলো? তুমি জানো ভাইয়া, কত লোক দেখেছিল আমায়। ওরা আমার দিকে কেমন করে তাকিয়েছে। আমার বড় লজ্জা লাগছে ভাইয়া। তুমি আজ ওই ছেলেকে হাত পা ভেঙে গুঁড়ো করে দিবে ভাইয়া। ওকে দেখে যেন সবাই শিক্ষা হয়। পরবর্তীতে সায়ান চৌধুরীর বোনের দিকে চোখ তুলে তাকালে যেন ওই ছেলের পরিণতি মনে পড়ে যায়। তুমি যদি ওই ছেলেকে কিছু না বলো, আমি কিন্তু আর কখনো স্কুলে যাব না ভাই। বোনের মুখ ফুলিয়ে থাকা নালিশ শুনে সেদিন বড্ড স্বস্তি পেয়েছিল সানাম চৌধুরী। এতটুকু বাচ্চা মেয়ে, তবুও নিজের প্রতি, এই পরিবারের প্রতি বোনের ভেতর অগাধ সম্মান দেখে সেদিন বড় ভাই হিসেবে বুক ফুলে ফেপে উঠেছিল তার। যেখানে ওর বয়সী মেয়েরা নিজের প্রতি ছেলেদের অভিনিবেশ চায়, সেখানে তার এতটুকু বোনটা কতটা ম্যাচিউর হয়ে উঠেছে, ভালো মন্দ বুঝতে শিখেছে। সানাম চৌধুরী ভরসা পেল, স্বস্তি পেল, দুশ্চিন্তা মুক্ত হলো যেন। আর যাই হোক, তার পরশকে নিয়ে আর কোনো প্রকার অঘটন ঘটানোর চান্স নেই। এতটুকু বয়সে যে মেয়ের মধ্যে নিজের ভালো মন্দ বিচার বুদ্ধি করার ক্ষমতা থাকে, তাকে নিয়ে ভালো কিছু আশা করাই যায়। সেবার বোনের কথা অনুযায়ী গর্ব করে সেই ছেলেকে বাজেভাবে শায়েস্তা করেছিল সানাম চৌধুরী। শাসিয়েছে খুব। এরপর আর এরকম কোনো অঘটন ঘটেনি। অথচ আজ কিনা তার সেই পরশ এরকম একটা কাজ করে বসেছে। ছি, সেদিনের সেই পরশ তো এমন ছিল না। তবে মেয়েটাকে এরকমভাবে বিগড়ে দিল কে? মুশফিক ছেলেটা। ওরা কায়দা করে তার ছোট্ট বোনটাকে ফাঁসিয়েছে, এভাবে তার কলিজার দিকে হাত বাড়িয়েছে। ওদের কাউকে ছাড়বে না সানাম চৌধুরী, কাউকে না। মুশফিক নামটা মাথায় আসতেই গর্জে উঠল সানাম চৌধুরী। ওর মাথার ভেতর অদৃশ্য এক আগুনের শিখা তাণ্ডবের ন্যায় দাউ দাউ করে জ্বলে উঠল। কঠিন প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠল ছেলেটার বক্ষ। এই শহরে আজ রক্তের স্রোত বয়ে যাবে। ওদের রক্তের স্রোতে আজ গা ভাসাবে চৌধুরী পরিবার। এছাড়াও মেয়র আসাদুল্লাহর সাথেও তার কিছু রাজনৈতিক পুরনো হিসাব নিকাশ বাকি রয়েছে। বলাই যায় মেয়র আরশাদুল্লাহ ও মন্ত্রী সানাম চৌধুরী একে অপরের জাতশত্রু। দুজনই রাজনীতির সাথে সমানে যুক্ত। সানাম চৌধুরীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে আসাদুল্লাহ, ঢাকা শহরের স্থানীয় লোক সেও।
10 বছর যাবৎ ঢাকা শহরের মেয়র হিসেবে রাজনীতির সাথে যুক্ত। এছাড়াও শহরে ব্যাপক প্রভাবশালী লোক আশাদুল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ির খামতি নেই, তবুও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত সে। শুধুমাত্র রাজনীতি প্যাশন বলে, মেয়র হয়েও তার চোখ উঁচুতে। পার্লামেন্টের একজন সদস্য হওয়ার ইচ্ছে তার বহু পুরনো, কিন্তু এর মধ্যে তার জায়গা হাতিয়ে নিল সানাম চৌধুরী। এই তো গেল নির্বাচনেও খুব চেয়েও পার্লামেন্টের সদস্য হওয়া থেকে বঞ্চিত হলো আশাদুল্লাহ। তবু কম চেষ্টা করেনি সে। সানাম চৌধুরীকে দমিয়ে রাখতে টাকার প্রস্তাবও দিয়েছিল সে। বিনিময়ে সে তার নামে ঢাকা শহরের অর্ধেক সম্পত্তি লিখে দেবে, শুধুমাত্র যেন সানাম চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু সানাম চৌধুরী বিনিময়ে তাকে করেছে অপমান। তাকে লোভ দেখানোর সাহস হলো কী করে? এ নিয়ে ক্ষেপা ছিল ছেলেটাও, ছিল নিজের সিদ্ধান্তে অটল। তার একটাই কথা, আমি আমার দলীয় পার্টি থেকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। আপনিও করুন। জনগণ যাকে চাইবে, ওরা যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করবে, সেই হবে বিজয়ী। এ বিষয়ে আমার সাথে আর কোনো কূটনৈতিক আলোচনা করতে আসলে আপনার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। অপমানিত হয়ে শিরশির করছিল আশাদুল্লাহর শরীরখানা। তবুও নিজের সম্মান রক্ষার্থে আর বাক্য ব্যয় করেনি তিনি। ক্রোধ নিয়ে চলে যায় তিনি, শুধু মোক্ষম সময়ের অপেক্ষা করছিল। এরপর প্রতিদ্বন্দ্বী হিসেবে রাজনীতির মাঠে সেও নেমেছিল। অঢেল টাকাও ব্যয় করেছে নির্বাচনের পেছনে। হায়, তবু বিচক্ষণ বুদ্ধির অধিকারী সানাম চৌধুরীর সাথে পেরে উঠল না ওরা। বিপুল ভোটে বিজয়ী হয়ে নিজের আসনখানা ছিনিয়ে নিল সানাম চৌধুরী। এতে আরও খেপে গেল আশাদুল্লাহ সহ তার 2 পুত্র মুস্তাক ও মুশফিক। বুদ্ধিতে ক্ষমতায় যখন পাড়াই গেল না সানাম চৌধুরীর সাথে, ঠিক তখনই রাজনৈতিক চালটা অন্যদিকে চালল। আশাদুল্লাহ ও তার 2 পুত্র গুটি হিসেবে ব্যবহার করল সহজ সরল পরশকে। রাজনীতির ব্যাপারে স্যাপারে ফেসে গেল ছোট্ট কিশোরী পরশ মেয়েটা। ভালোবাসা, প্রেম প্রেম দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করল মুশফিক। সে দেশের বাইরে থাকেও চাবিকাঠি লাড়িয়ে খবরাখবর রেখেছে সব কিছুর। সোশ্যাল মিডিয়া থেকে খুব চতুরতার সাথে কবজাও করল পরশকে। বোকা পরশটাও তার ভালোবাসায় এতটাই মজেছে যে মুশফিক বলতেই সে অজ্ঞান। মানুষটাকে বিশ্বাস করে নিজেকে পুরোপুরি মেলে ধরেছে। তার ভালোবাসায় তো আর কোনো খুঁত ছিল না, কোনো খামতি ছিল না। এরপর থেকে মুশফিক যেভাবে বলতো সেই অনুযায়ী হতো সব। কিশোরী মনের ভালোবাসা তো, এর প্রখরতা বেশ গভীর। কিন্তু হায়, মানুষটাই ছিল তার জন্য সম্পূর্ণ ভুল। সে ভালোবাসতে আসেনি, এসেছিল চরম প্রতিশোধ নিতে। সবটা মগজে হানা দিতেই ওদের উদ্দেশ্য বুঝতে আর 1 সেকেন্ডেরও সময় লাগেনি সানাম চৌধুরীর। তার কাছে এবার সবটাই স্পষ্ট। পুনরায় গর্জে উঠল সানাম চৌধুরী। ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল সানাম চৌধুরী। তার জন্য আজ তার বোনটার এই অবস্থা। রাগে দুঃখে চোখের সামনে থাকা টেবিলকে সজোরে লাথি দিয়ে ফেলে দিল ছেলেটা। টেবিলের উপরে থাকা মজবুত কাচের স্তরটা মুহূর্তেই ঝনঝন শব্দে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাছে লেগে পাটাও কেটে গেছে ওর। মুহূর্তে তরল রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো পা বেয়ে। সেদিকে ভাবান্তর নেই সানাম চৌধুরীর। সে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা! তার সাথে সাথেই আশিক বলল, ভাই আপনি শুধু একবার বলেন টাকলা সারার ভুঁড়িটা আজকেই ফেলে দিই। ওর এত বড় শ্বাস হলো কী করে ভাই? আমি তো এটাই ভেবে পাচ্ছি না ভাই। ওদের বাপ বেটা সব কটার বডি ফেলে দিই। সবটা শুনে এবং বুঝতে পেরে আশিকও তাজ্জব বনে গেল। সানাম চৌধুরীর সাথে সাথে ক্রোধে উত্তেজিত হয়ে আছে সেও। এরই মধ্যে এদের দুজনকে থামিয়ে দিয়ে সৈকত বলল, ভাই যা হওয়ার তো তা হয়ে গেল, এখন রাগের বশে কিছু করা যাবে না। তাছাড়া এতটুকু বলে থামল সৈকত। তাকে জোরে সোরে এক ধমক দিয়ে সানাম চৌধুরী শুধালো, কি তাছাড়া? ভাই পরশ এখনও বাইরে। যতটুকু বুঝেছি সে মুশফিকের সাথে দেখা করার জন্য আজও পার্কে বসে অপেক্ষা করছে। সচরাচর এই পার্কে বসেই তারা দেখা সাক্ষাৎ করে। পার্কটা শহর ছাড়িয়ে কিছুটা গ্রাম সাইডে। আমাদের উচিত হবে আগে পরশকে হ্যান্ডেল করা। সানাম চৌধুরী কিছু একটা ভেবেই খানিকটা দমে গেল। এরপর গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, পার্কের লোকেশন বল। সৈকত চটজলদি লোকেশন বলে দিল, যেন দীর্ঘ সময় এতটুকু তার ঠোঁটের আগায় নিয়েই বসেছিল। এতক্ষণে লোকটার সামনে বসে অপ্রিয় কিছু সত্য কথা তুলে ধরল ভয়ে তার রুহু বেরিয়ে আসার জোগাড়। সানাম চৌধুরী আর কোনো বাক্য ব্যয় করল না।
আর এক মুহূর্ত দেরি করল না এখানে। ওদের কাউকে কিছু না বলে দস্ত হাতে সাইলেন্ট করা পিস্তলটি তুলে নিল। এরপরই বেরিয়ে পড়ল ক্লাব থেকে। চোখের পলকে গাড়ি নিয়ে একা একাই বেরিয়ে পড়ল কোথাও। তার পেছনে পেছনে আশিক ও সৈকত বিচলিত হয়ে বারবার জানতে চাইল, ভাই ভাই, আপনি এভাবে কোথায় যাচ্ছেন একা একা? আমরাও আসি আপনার সঙ্গে। সানাম চৌধুরীর কর্ণকুহরে সে কথা পৌঁছতে সক্ষম হলো কিনা কে জানে। ছেলেটা কোনো জবাবই দিল না। এতক্ষণে পার্টি অফিসে থাকা পার্সোনাল সিকিউরিটি গার্ডও বাকি সদস্যদের মধ্যে একটা হইচই পড়ে গেল। তাদের সবার একই কথা, ভাই এভাবে একা একা কোথায় যাচ্ছে। সিকিউরিটি গার্ডগুলো পড়ল বিপাকে। তাদের তো তাকে ধাওয়া করার অনুমতি দেয়নি স্যার। তারা কি করবে? তারা পেছনে পেছনে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? এ নিয়েও একটা সংশয় কাজ করছে। কিন্তু বসে নেই আশিক ও সৈকত। ওরা আর অনুমতির অপেক্ষা করল না। কোনো রকম পুলিশ টুলিশেরদের সঙ্গে নেওয়া যাবে না, সেন্সিটিভ বিষয়। পুলিশের ভয় আছে, লোক জানাজানিরও একটা ব্যাপার আছে। যা করার নিজেদের করতে হবে। তাছাড়া এভাবে তো আর ভাইকে একা ছাড়া যাবে না। রাজনীতির নেতা সানাম চৌধুরী, যার প্রতি কদমে কদমে রয়েছে প্রতিদ্বন্দ্বী শত্রু। কে কখন হামলে পড়ে কে জানি। ভাইয়ের যে অবস্থা, এই মুহূর্তে একা একা নিজেকে হ্যান্ডেল করতে পারবে না। একাধিক চিন্তা ভাবনা ভেবে আশিক উপস্থিত সবাইকে বলল, গাড়ি বের কর সবাই, দ্রুত বসে পড়। ড্রাইভার, ভাইকে অনুসরণ করে দ্রুত গাড়ি স্টার্ট করো। একটি রৌদ্রস্নাত দুপুর। জীর্ণশীর্ণ অস্পৃশ্য লোচনে পার্কের ব্রেঞ্চিতে ঠায় বসে আছে পরশ। একই জায়গায় একই রকম ঘন্টার পর ঘন্টা বসে আছে মেয়েটা। কেবল চাতক পাখির ন্যায় পথে অপেক্ষা করছে তার পৃথিবীর সবচেয়ে প্রিয় পুরুষটির। তার কোনো তাড়া নেই। মাথা ভর্তি কিলবিল কিলবিল করছে দুশ্চিন্তারা। অজানা এক ভয়ে কাঁপছে বুক। কি হবে তার অনাগত সন্তানটির? তার পরিবারের সবাই যখন জানতে পারবে তাদের ছোট্ট পরশ প্রেগনেন্ট, কারো সন্তানের মা হতে চলেছে সে, এই ধ্রুব সত্যিটি কি করে সবাই মেনে নেবে? একই সাথে প্রিয় মানুষটির অবহেলা, অবজ্ঞাতাকে মোটেও ভালো থাকতে দিচ্ছে না। প্রিয় পুরুষটির অনাকাঙ্ক্ষিত বদলে যাওয়া তাকে ভেতর থেকে আরও দুমড়ে মুচড়ে গড়িয়ে দিয়েছে। প্রিয় মানুষগুলো কেন এত বিশ্রীভাবে বদলে যায়? সারা জীবন পাশে থাকবো বলে গলা ফাটিয়ে মায়া কান্না দেখিয়ে কেন একসময় সকল মায়া তুলে নেয় ওরা? এই তো কিছুদিন আগেও তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল। তাহলে মানুষটা কেন হুট করে পাল্টে গেল? তার ভালোবাসায় তো কোনো খামতি ছিল না কোনো খাত। পরিবার, সমাজ, পৃথিবী সবার বিরুদ্ধে গিয়ে হলেও তো এই মানুষটাকে সে চেয়েছে। এই মানুষটার জন্য কখনো সে পিছপা হয়নি। তাকে ভালোবাসার ক্ষেত্রে মেয়েটা কখনো কার্পণ্যতা করেনি। তবুও কেন লোকটা তাকে এত যন্ত্রণা দেয়? আচ্ছা, ওনার কি একটুও মায়া হয় না? সে কি জানে না তার এই নিষ্ঠুরতায় বিষিয়ে উঠে এক সপ্তদশী মেয়ের কোমল হৃদয়খানা রক্তাক্ত করে বারবার দগ্ধ করছে বুক? ভাবতেই অদ্ভুত এক যন্ত্রণায় দম আটকে আসছে কিশোরী মেয়েটার। এ যেন এক শ্বাসরুদ্ধকর পীড়া। এই মুহূর্তে পৃথিবীর সব কিছু অসহ্য লাগছে তার। হাসতে ভালোবাসে যে মেয়েটি, আজ কতগুলো দিন মলিন মুখখানায় এতটুকু হাসির রেশ নেই কোনো প্রসাধনী। এ নিয়ে আজ 2 দিন এখানে অপেক্ষা করছে সে। কলেজের নাম করে কতটা রিস্ক নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে এখানে আসে সে শুধুমাত্র মানুষটাকে একটু দেখবে বলে, জানাবে তাদের ভালোবাসায় জড়ানো চিহ্ন হিসেবে আসা অনাগত সন্তানের কথা। কিন্তু মানুষটা আসে না কেন? এই তো পরশু সে বলল আসবে, তাহলে উনি এখনও আসছে না কেন? 2 দিন ধরে সে তো আসছে, এসে সে অপেক্ষা করে যাচ্ছে, তাহলে উনি আসে না কেন? ওনার কি সময় হয় না? খুব বিজি? পরক্ষণে বুক ভরা চাপা একটাই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মেয়েটার বক্ষ চিরে। লোচনে একবার আশপাশ পর্যবেক্ষণ করলো ও, না, মানুষটা কোথাও নাই, এখনও আসেনি। তবে কি উনি সত্যিই আসবে না? উনি আসবে না এতটুকু ভাবতেই এতক্ষণে চোখের কোটরে ধরে রাখা অস্ত্রটুকু গলা বেয়ে গড়িয়ে পড়ল মেয়েটার। ভেতর থেকে দলা পাকিয়ে বেরিয়ে আসলো কিছু শব্দরা। তুমি আসবে বলে এই শুধু এই আশায় আমি রোজ একটু একটু করে বিরহে পড়ি, কথা জমিয়ে রাখি, মন খারাপে একা থাকি। মায়েরাজ, কতদিন দেখি না তোমায়। আমার তো কত কিছুই ইচ্ছে হয়, শুধু তুমি আসো না। ভালোবাসি বলো না বলেই আমি সকল ইচ্ছে দমিয়ে রাখি। তুমি আসো না কেন? আমার কাছে আসো না? আসার কি সময় হয় না তোমার? এই যে তোমার বিরহে বিষণ্ণতায় আমায় গিলে খায়। তোমার
বুকে আষ্টে পৃষ্ঠে ভাবে জড়িয়ে থাকার কথা থাকলেও হতাশাদের মুখে আমার আশ্রয় হয়। তুমি আসবে শুধু এই আশায় আমি হতাশায় পড়ে থাকি, তবু তুমি আসো না, ভালোবাসো না। আমি অসহায় নীরব বাধাদের নিষ্প্রাণ হয়ে পড়ে থাকি। চারিদিকে শুধু শূন্যতা আর একাকিত্বতা দেখি। কই, তোমার তো এক মুহূর্তের জন্য দেখি না। তোমাকে ছাড়া যে আমি ভালো নেই, এ কথা কি তুমি জানো না? কতগুলো দিন হয় তুমি কাছে আসো না, পাশে বসো না। তোমাকে ছাড়া আমি ভালো নেই, এটা যেন তুমি আমার পাশে বসে কাঁধে হাত রাখে চোখে চোখ রেখে সাহস জোগাও না। এই, তুমি কি আর কোনোদিনও আসবে না? আচ্ছা বলো তো, তুমি কি আমায় ভালোবাসো না? ভালোবাসলে কি ভালোবাসা ছেড়ে এভাবে দূরে থাকা যায়? এতটা অসহায় নিষ্প্রাণ শোনালো মেয়েটার কথাগুলো। প্রতিটি কথার মাঝে রয়েছে লুকোনো কত আক্ষেপ, কত নীরব অভিমান, কত অপেক্ষা। সে কথা কি অপর মানুষটা কখনো বুঝবে? নিজের সাথে নীরবতায় কেটে যাচ্ছে সময়। পার্কটা এখন বেশ শান্ত, নিরিবিলি, অনেকটাই গ্রামীণ পরিবেশ। উন্মুক্ত পার্ক হলেও কোথাও খুব একটা মানুষ নেই। পার্কের পাশে মেন রোড, ওখান দিয়ে মাঝে মধ্যে কিছু মানুষ চলাফেরা করছে। কখনো কখনো জট জ্যামহীন ফাঁকা রাস্তা দিয়ে ঝড়ের বেগে 2-4টা গাড়িও চলছে। অনেকটা সময় নিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে নড়ে চড়ে বসলো পরশ। পাশে পড়ে থাকা মুঠোফোনের স্ক্রিনে একবার সময় দেখে নিল। এখন সময় দুপুর 1টা। অনেকটা সময় তো হলো। সে কি করবে? চলে যাবে? লোকটা কি আসবে না? সত্যিই আসবে না? আচ্ছা, সে কি তাকে একবার কল করবে? কিন্তু নাম্বার তো অফ। এর আগেও কতবার কল দিয়েছে পরিচিত সেই প্রিয় নাম্বারে, প্রতিবারই নিরাশ হয়েছে। তবুও একবার ট্রাই করা যাক। নিজের সাথে ভাবনা চিন্তা করে অতপর মুশফিককে কল দিল পরশ। ভাগ্যক্রমে চট করে কলটা ঢুকেও গেল। রিং হচ্ছে। এটা দেখে মলিন ওস্টে খানিকটা হাসল মেয়েটা। পরক্ষণেই তার সেই হাসিটুকু গায়েব হলো যখন দেখা গেল নো রেসপন্স। মানে কেউ ফোন তুলছে না। তবুও ধৈর্য হারালো না সে। একবার, দুবার, 3বার কল করার পরে 4বারের বার ফোন রিসিভ করলো মুশফিক। যা দেখে পরশ অধৈর্য চিত্তে বলে উঠল। হ্যালো। ওপাশ থেকে ঘুম ঝরানো পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। কে? কে মানে? বিস্মিত কণ্ঠে শোধালো পরশ। মানে কি? মানুষটা তাকে এখন চিনতেও পারছে না। এর মাঝে মুশফিক হাত তুলতে তুলতে হেয়ালি করে বলে উঠল। ও ফরস। হ্যালো। না, তুমি আবার কল করেছো কেন? আমি না বললাম। তাকে থামিয়ে দিয়ে পরশ বলল। হ্যাঁ, আমাদের তো একবার পরশু দেখা করার কথা ছিল। বলো কি, এরকম কথা ছিল নাকি? তা লোকটার এরকম হেয়ালি জবাব শুনে পরশের এবার আরও কান্না পেল। মুখ ভার করে বলল। হ্যাঁ ছিল তো। কেন, তুমি ভুলে গেছো? গিয়েছি বটে, আমি তো ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ। তাহলে আসবে না আজ? এখন আসবো। তুমি কোথায়? এখানে চলে গেছো নাকি? হ্যাঁ, আমি তো সেই 2 দিন থেকে এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে আছি। তোমাকে কি আর আজকাল ফোনে পাওয়া যায়? মুশফিক সেসব কথা উপেক্ষা করে বিরক্ত কণ্ঠে বলল। আর একটু সময় বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। যা শুনে পরশ তাচ্ছিল্য করে বলল। বেশ আছো তবে। আমি তো হচ্ছি সুতো ছাড়া ঘুড়ি, আর তুমি হচ্ছ ঘুড়ির নাটাই। নাটাই শুধু দুটোই তোমার হাতে, আমি কেবল উড়তে থাকা ফেলনা এক ঘুড়ি। ইচ্ছে মতো ওরাও যখন, আমি তখনই উড়ি। মেয়েটার কথা ওপাশের মানুষটা ঠিক শুনল কি না বোঝা গেল না। মুশফিক ছেলেটা কোনো জবাব দিল না, বরং মুখের উপর খট করে কল কেটে দিল। পরশ আস্তে ধীরে মোবাইলটা কান থেকে নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে ছলছল চোখে কিয়ৎক্ষণ চেয়ে রইল। মানুষ কত সহজে বদলে যায়। এই তো, এই মানুষটাই তার জন্য একসময় ভবঘুরে এক উন্মাদ ছিল। কোনো কারণে যদি পরশ তার ফোন রিসিভ না করতো, কতটাই না দিশেহারা হয়ে যেত মানুষটা। আজ মানুষটা কত সহজেই উপেক্ষা করছে তাকে। তৎক্ষণাৎই মেয়েটির চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু ঝাপসা স্মৃতি। পরশ যখন ক্লাস 10-এ পড়ে, সে সময় বাবার থেকে বার্থডে গিফট হিসেবে স্মার্টফোন চেয়ে নেয় ও। পড়ুয়া পরশের সেই সময় স্মার্টফোন খুব দরকারও ছিল। গুগল, ইউটিউব ইত্যাদি ঘেটে পড়বে সে, আরও বেশি জানবে বিশ্বকে। এই আশাই তাকে একটি দামি ফোন উপহার দেয় সালাম চৌধুরী। ফোনটা দিয়ে দৃঢ়তার সঙ্গে বাবা বলছিল।
আম্মা তোমার রেজাল্ট কিন্তু ভালো চাই। পরশ খুশিতে আত্মহারা, সে আহ্লাদী হয়ে জবাব দিয়েছে। আরে আব্বু দেখো, আমি ফাটাফাটি এক রেজাল্ট করব এসএসসিতে। তাই যেন হয়। তুমি যদি এসএসসিতে গোল্ডেন পাও আমি তোমাকে দামি একটা ল্যাপটপও কিনে দেব। এছাড়া তুমি যা চাইবে তাই দেওয়া হবে। পরশ খুশিতে বাগবাগুম। এর আগে একটা ফোনের জন্য কত কান্নাকাটি করেছে সে, কিন্তু সানাম ভাই তাকে ফোন দেয়নি, প্রতিবার ধুমকে বলেছে। আগে এসএসসি পাস কর, পরে মার্কেটের সবচেয়ে দামি ফোন হবে তোর। এখন কোনো ফোন টোন হবে না। এতটুকু বাচ্চা মেয়ে ফোন দিয়ে কি করবি তুই? ফোন চালানোর বয়স হয়েছে তোর? পরশের ভীষণ মন খারাপ হতো, কান্না পেত। সে কি ছোট নাকি? এরপর মোক্ষম একটা সুযোগও আসলো। সামনে তার জন্মদিন ছিল, সেই উপলক্ষে বাবা জিজ্ঞেস করল। এই জন্মদিনে তোমার কি চাই আম্মা? সে বলল,